হাসিনা ক্যান্টনমেন্ট, কামাল ক্যান্টনমেন্ট, এইটা সেটা যখন মানে বিশেষ করে মানে এত ক্যান্টনমেন্ট কেন? আপনি চিন্তা করেন, কর্নেল পর্যন্ত হলে, কর্নেলের থেকে উপরে মানে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, প্রত্যেকে দুইটা করে গাড়ি পায়। অন্য প্রাইভেট জমি দখল করে সেখানে সেনাবাহিনীর সমস্ত মানে বিমান বাহিনীর লোকজনকে আবার সেখানে অ্যাকোমোডেট করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে এত বৈষম্য, এই যে জিনিসগুলো দেখি, এটা একটা বৈষম্য না? একটা সমাজের মধ্যে এত বড় বৈষম্য আপনি কিভাবে অ্যাকসেপ্ট করেন? আসাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনিও আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। জি, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আসাদ ভাই, আমি যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি যে দেশে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আজকে প্রায় 8 মাস হয়ে গেল। এর মাঝে অনেক কিছু ঘটেছে, ভালো মন্দ, মানুষের প্রত্যাশা মিটেছে, কোথাও কোথাও মেটেনি। এবং আমরাও দেখতে পাচ্ছি এক ধরনের পরিবর্তন যেন অল্প অল্প করে হলো হচ্ছে। কিন্তু সেই পরিবর্তনটা ইতিবাচক নাকি নেতিবাচক, এটা নিয়ে কিন্তু নানা ধরনের বিতর্ক আছে। এর মাঝে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ভাবে, বিভিন্ন প্রক্রিয়ায় সেনাবাহিনী, জনগণ, এদের ভূমিকা নিয়েও নানা ধরনের কথা উঠেছে। সবশেষ আমরা দেখলাম দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় একটা প্রতিবেদন ছাপা হয়েছে বাংলাদেশ প্রসঙ্গে, এবং সেখানেও যেন বলা হয়েছে এদেশে মৌলবাদী শক্তির উত্থানের একটা তারা যেন আশঙ্কা দেখতে পাচ্ছেন। আমরা সব মিলিয়ে আলোচনা করব। প্রথমে আমি বরং নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদনটা, এটা আপনার চোখে পড়েছে কিনা, পড়ে থাকলে এটা নিয়ে এবং এই ব্যাপারে সরকারের যে প্রতিক্রিয়া সেটা নিয়ে আপনি যদি ছোট করে একটু বলতেন। আচ্ছা, প্রথমেই বলে নিই, আমি নিউ ইয়র্ক টাইমসের বাংলাদেশ করেসপন্ডেন্ট ছিলাম 18 বছর, একদিন দুই দিন না। ফলে তারা কিভাবে কাজ করে, তাদের রিপোর্টিং কিভাবে হয়, আমি কিভাবে রিপোর্ট করেছি, এগুলো সবই আমার জানা। কেমন? তো জি। আমি যে তার নিউ ইয়র্ক টাইমসের যে রিপোর্টটা আমি দেখলাম, ওদের মুজিব মার্শাল বলে ওদের সাউথ এশিয়া ব্যুরো চিফ, সে আর এখানকার লোকাল জার্নালিস্ট একজন, তারা মিলে জয়েন্টলি করেছে। আমি সত্যি কথা বলতে কি, এটার মধ্যে আমি কোনো মানে আম, অবাস্তব বা মিথ্যা কথা কোনো কিছু দেখি নেই। কেমন? এবং নিউ ইয়র্ক টাইমস সেটা কখনো রিপোর্ট করবেও না। এই ধরনের কিছু হলে তারা অনেক ভেরিফাই করে, তারা অনেক যাচাই বাছাই করে। তারপরে যে মানে রেডিকালিজমের যে উত্থান হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কেমন? এটা তো গত, তার কারণ যে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে স্বৈরাচারী হাসিনার পতনের পরে, সেখানে তো সেটাই হয়েছে। এবং এটা তো অস্বাভাবিক কোনো কিছু না। যারা অনেকদিন নিপীড়িত ছিল, বঞ্চিত ছিল, বিভিন্নভাবে নিগৃহীত হয়েছে সরকারের সাথে কাছে, তারা সব এসে নিজের নিজের জায়গা দখল করার চেষ্টা করছে। এখন জামাত ইসলামী বলেন, অন্যান্য ইয়ে আহ, ইসলামী দলগুলো বলেন, এটা তো অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, প্রায় 90%-এর মতো। কেমন? তো সেখানে ইসলামের কথা বলবে বা ইসলাম ধর্মের অনুসারে মানুষ চলবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তারপরেও একটা যে প্রশ্নটা থাকে, মানে পশ্চিমা বিশ্বের যে বড় কনসার্ন, যে এটা যেন ওই তালেবানদের মতো না হয়ে যায় ইত্যাদি, এই সমস্ত সেই কথাটাই আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট। আর সরকার থেকে যে রিজয়েন্ডার বা রিবাটালটা যেটা জিনিস মনে হয়েছে আর কি, এটা অস্বাভাবিক কিছু না। আমি যখন এদের রিপোর্ট টিপোর্ট করতাম, তখনও সরকার থেকে আমার উপরে এরকম বিভিন্ন রকমের প্রেশার আসতো যে তুমি এটা কেন করলা, এটা সেটা। তো আমি তাদের একটাই কথা বলতাম যে নিউ ইয়র্ক টাইমস এমন একটা পত্রিকা, তারা সম্পূর্ণভাবে স্যাটিসফাইড না হইলে কোনো রিপোর্ট তারা ছাপবে না, তাহলে তারা সেই রিপোর্ট দিবে না আর কি। এবং আমার কাছে, আমি যখন কোনো রিপোর্ট করতাম, তারা বিভিন্নভাবে আমাকে প্রশ্ন করতো বিভিন্ন জিনিস নিয়ে, যে এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে, এটা কেন লিখলা, বুঝলেন? সো ইট ইট গোস থ্রু এ হিউজ ভেটিং প্রসেস আর কি। এখানে উল্টা পাল্টা, এই প্রথম আলো ডেইলি স্টার না। হ্যাঁ, এটা আপনাকে বুঝতে হবে জিনিসগুলা। তবে আমি বলবো যে হ্যাঁ, যে জিনিসটা রিপোর্টাররা করে নাই, সেটা হচ্ছে এই, যে তারা হয়তোবা আরো কয়েকজন সিকুলার বুদ্ধিজীবীর কাছ থেকে মানে জিনিসটা আরেকটু
শুনে ব্যালেন্স করার দরকার ছিল। যেমন প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরীকে আমি রেগুলার ইন্টারভিউ করতাম নিউ ইয়র্ক টাইমসের সময়। তিনি খুব সুন্দরভাবে পার্সপেক্টিভ গুলা বলতেন এবং আমার করেসপন্ডেন্ট যারা আমার বস ছিল তারা খুব খুশি হতেন সেটা। তো আমি মনে করি এরকম সিরাজ স্যার বা আবুল কাশেম ফজলুল হক বা এই ধরনের যারা নিরপেক্ষ, বদরুদ্দিন ওমর, যারা নিরপেক্ষ বুদ্ধিজীবী আছেন, কেমন, যারা দেশ নিয়ে চিন্তা করেন, দেশের স্বার্থ নিয়ে ভাবে যারা সবসময়, তাদের সাথে এটা মানে তাদের সাথে কথা বলা উচিত ছিল। তারপরে এটা বলবো, এটা তো ওদের তো স্পেস তো লিমিটেড, কেমন, হয়তো তাকে দিছে তুমি 1500 ওয়ার্ডের মধ্যে লিখবা। আমাদের যেটা হয় সাংবাদিক, এখন অবশ্য অনলাইনে তো লিমিটলেস লেখা যায়, বাট ওদের যে প্রিন্ট যে পত্রিকা তাদের তো একটা লিমিট থাকে সেখানে, কেমন। তো সে কারণেও হয়তো বা হয়তো তারা চেষ্টা করে চিন্তা করেছে, কিন্তু এত জিনিস অ্যাকোমোডেট করতে পারেনি। আমি এখন দ্বিতীয় যে প্রসঙ্গটায় যাচ্ছি, যে আমরা দেখেছি কিছুদিন আগেও নানা বিষয়ে সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রবণতা, এবং এটা নিয়ে সেনাপ্রধানের কিছু বক্তব্য আমরা দেখেছি, এবং আপনিও দেখেছেন যে বিগত আন্দোলনে, যেটা জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে সেনাবাহিনীর কি ভূমিকা ছিল। সেনাবাহিনীর বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপেরও কিন্তু অনেক ঘটনা আছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভূমিকা আছে। এবং যখনই দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা, কিছুটা আপনার এক ধরনের ভ্যাকুয়াম তৈরি হয়, এবং অনেককে এমনও বলতে শুনি যে সেনাবাহিনী কেন কোনো ভূমিকা নিচ্ছে না। এই যে সামগ্রিক অবস্থাটা, এই অবস্থাটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, আমরা তো গত প্রায় 75 সালের পর থেকেই দেখছি যে দেশে যখনই কোনো অস্থিরতা হয় কিংবা অনিশ্চয়তা দেখা দেয় রাজনীতির ক্ষেত্রে, তখনই সেনাবাহিনী খুব মানে তাদের নিয়ে খুব আলোচনা হয়, তারা আসবে কি না, তারা কোন পক্ষে যাবে, কেমন। তো এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমার কাছে কতগুলো প্রশ্ন মনে হয়, তার বিভিন্ন রকম বিশেষণ বলে, দেশপ্রেমিক সেনাবাহিনী, কেমন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, এদের এদের আমাকে দেখাশোনা করতে হবে। তো প্রায় আমি প্রথমেই বলে নেই, বাংলাদেশ বাহিনী আছে, তাই না, নৌবাহিনী, বিমান বাহিনী, তাদের কথা কিন্তু কেউ বলে না, সবসময় বলে সেনাবাহিনী, কেমন। তো এখানেও দেখেন মানে ব্যাপারটা কি, যে তার কারণ ওই দুটো, ওই অন্য দুটো যে বাহিনী আছে তারা অনেকটা ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে। তাদের সেনা, তার বিমান বাহিনী প্রধান কে বা নৌবাহিনী প্রধান কে আমিও জানি না, সাধারণ মানুষের তো দূরে থাক, আমি আমি নিজেও জানি না, মানে জানার কোনো প্রয়োজনও নেই। কিন্তু সেনাবাহিনীর প্রধান সবসময় আলোচনায় কেন থাকে, যে সে অনেক বড় ফোর্স, কেমন, এবং তারা বিভিন্ন সারা সারা বাংলাদেশে তাদের মানে উপস্থিতি আছে এইসব কারণে। এখন সত্যি কথা বলতে কি, যদি নির্মোহভাবে আপনি চিন্তা করেন যে সেনাবাহিনী নিয়ে আমরা এইসব আলোচনা কেন শুনবো, সেনাবাহিনী কেন আলোচনার মধ্যে আসবে, তারা তো একটা মানে এই রাষ্ট্রের একটা অংশ, কেমন। তো তারা ডিসাইডিং ফ্যাক্টর কেন হবে বারবার করে। তো এটাও, এটার জন্য আমাদের রাজনীতি দায়ী, বাট আমি ওটাতে যাচ্ছি না, আমি খালি সেনাবাহিনীর কথা বলবো। যে দেখেন, তারা তাদের এখন সংখ্যা প্রায় 2,30,000, এবং প্র্যাকটিক্যালি তাদের কি কাজ, মানে সেনাবাহিনীর যে কাজ বা সামরিক বাহিনীর, সশস্ত্র বাহিনীর যে কাজ, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, এগুলোই তো তাদের মেন কাজ, তাই না। তো আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এরকম কোনো অবস্থার সম্মুখীন হই নাই, এটা হলো বাস্তবতা, কেমন। আমাদের দুইটা প্রতিবেশী দেশ আছে, একটা হলো তিন দিকে ঘেরা ভারত, আর একটা অংশ হলো মিয়ানমার। তো এদের থেকে মাঝে মাঝে এই যখন যখন ভারত বিদ্বেষ বা মিয়ানমার বিদ্বেষ, এইসব কথা যতই চাউর চাউর থাকবে, কেমন, ততই দেখবেন যে সেনাবাহিনীর নাম বারবার করে মানুষের মুখে আসবে, কেমন। কিন্তু সেনাবাহিনীর সত্যিকার অর্থে দেশপ্রেমটা কি দেখাইলো, আমি এটা আজ পর্যন্ত বুঝলাম না। একমাত্র 1971 সালে তারা যে মুক্তিযুদ্ধে যা তাদের যে ভূমিকা ছিল, তারা যুদ্ধ করেছে, নিহত হয়েছে, আহত হয়েছে, এটা মানে সত্যি মানে কমেন্ডেবল একটা কন্ট্রিবিউশন তাদের ছিল। কিন্তু 1975 সালের পর, মানে ধরেন এই 72 থেকে 75 পর্যন্ত যখন শেখ মুজিবের শাসন ছিল, সেই সময় তাদের কথা খুব একটা শোনা যায়নি। তখন আমরা রক্ষী বাহিনী শুনছি এটা, এবং এটা নিয়ে সেনাবাহিনীর মধ্যে একটা ক্ষোভও ছিল যে আমাদেরকে
মানে আন্ডারমাইন করা হচ্ছে, রক্ষী বাহিনীকে বাড়ানো, এই সময় তার পরিণতি কি হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন, ওটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। তো আমার কথা বারবার করে আমরা যখন বলি দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশপ্রেমিক, তো দেশপ্রেমটা তারা দেখালো কোথায়, কিভাবে প্রমাণ হলো এটা? এখন যেটা দেখতে পাচ্ছি যে তাদের তাদের প্র্যাকটিক্যালি কোনো এক্সটার্নাল থ্রেট বলে, মানে বহিঃশত্রুর আক্রমণের যে যে রিস্কটা, সেটা তো আমরা এখনো পর্যন্ত দেখি নাই কোথাও। কেমন এই 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 ইয়েটা তো আমরা যাই নাই কখনো। আচ্ছা, কিন্তু তারপরেও তাদের দেখবেন প্রতি বছর তাদের বাজেট বাড়তেছে, প্রতি বছর তাদের সেনা সদস্য বা বিমান এগুলো বেড়েই চলেছে। এখন আপনাকে বলি, গত বছর মানে 24-25-এ তাদের বাজেট ছিল 43,000 কোটি টাকা। 43,000 কোটি। এখন এইটা আমি একটু পার্সপেক্টিভটা বলি, 43,000, আমাদের পদ্মা ব্রিজ তৈরি করতে কত হয়েছে? 30,000 কোটি টাকা। কেমন? 28 থেকে 30,000 কোটি টাকা। তার মানে কি বোঝা যাচ্ছে যে পদ্মা পদ্মা ব্রিজের তো একটা ব্যবহার আছে, যে তার মানুষ চলাচল করতেছে, আমাদের যাতায়াত বিশ্বাস। আমি দক্ষিণ অঞ্চলে, আমি খুলনার মানুষ, আমার তো সাংঘাতিক ভাবে খুশি খুশি হয়েছি আর কি ব্যাপারটা, আমি 4 ঘন্টায় চলে যেতে পারি এখন। কিন্তু সেইখানে আমরা ব্যয় করলাম 30,000 কোটি টাকা, আর প্রতি বছর এদের বাজেট বেড়েই চলেছে। গত বছরের তুলনায় আরো 230 কোটি টাকা বাড়ছে, মানে এদের বাজেট কখনো কমে না। কেমন? কিন্তু আপাত দৃষ্টিতে এদের কোনো কাজ নাই, মানে এদের সত্যিকার অর্থে যে কাজ সে হ্যাঁ, এদের কখন আমরা দেখি, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন দেখি বিমান বাহিনী রিলিফ নিয়ে যাচ্ছে বা সেনাবাহিনী ওগুলোকে কন্ট্রোল করছে। কিছুদিন আগে বন্যা হলো, সেখানেও আমরা দেখলাম একই ব্যাপার। তো এটার জন্য তো এত বড় সেনাবাহিনী, এত বড় বিমান বাহিনী, এত মানে 2,30,000 লোকের তো কোনো দরকার নেই। কেমন? আচ্ছা, এখন এটা বললে বলবেন কি যে কি, ও তাহলে আপনি দেশকে দুর্বল করতে, আমি দেশকে দুর্বল করতে কেন যাব? তাই না? তো আরেকটা জিনিস আমি বলি, দেখেন, এদের প্র্যাকটিক্যালি কোনো কাজ নেই, কিন্তু এদের সুযোগ সুবিধা দিন দিন বাড়ছে, দিন দিন বাড়ছে। কি কি দেখেন, কতগুলো ক্যান্টনমেন্ট তৈরি করেছে সারা বাংলাদেশে, আপনি চিন্তা করেন। হাসিনা ক্যান্টনমেন্ট, কামাল ক্যান্টনমেন্ট, এইটা সেটা যত, যখন মানে বিশেষ করে মানে এত ক্যান্টনমেন্ট কেন? তারপরে তাদের নিজস্ব স্কুল কলেজ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং, এমআইএসটি যেটা বলে, তারপরে তারপরে তাদের চিকিৎসা ব্যবস্থা তো বাংলাদেশের সেরা। কেমন? এদের এই সমস্ত সুযোগ সুবিধা দেখে সাধারণভাবে মানুষের মনে হয় যে কি ব্যাপার, এরা কি কোনো বিচ্ছিন্ন দ্বীপের অধিবাসী? এরা এত সুযোগ সুবিধা কেন পাবে? আপনি চিন্তা করেন, কর্নেল পর্যন্ত হলে, কর্নেলের থেকে উপরে মানে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, প্রত্যেকে 2টা করে গাড়ি পায়, ফ্রি সরকারি গাড়ি। কেমন? আচ্ছা, তারপরে এদের যখন ঢাকার বাইরে পোস্টিং হয়, কেমন, এই কর্নেল ইয়ের থেকে, তখন যেহেতু ওই বলে কি আমাদের ছেলে মেয়ের লেখাপড়া ভালো হবে না, চিকিৎসা, সেই জন্য ঢাকায় তাদেরকে রাখার জন্য আলাদা করে বাসা দিতে হবে, আলাদা করে গাড়ি দিতে হবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি ঠিক কোন, আমি জানি যে অনেকেই আমার উপর ইয়ে হবে, আমার নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সেনাবাহিনী, বিমান বাহিনীতে আছে। কেমন? আমার বন্ধু বান্ধব আছে, তারা অনেকে অবশ্যই, কিন্তু সার্ভিংও আছে অনেকে। কেমন? আমি তাদেরকে বলি যে ভাই, তোমরা তো মানে মহা আনন্দ আছে, তোমরা তো সব কোটিপতি হয়ে গেছো। বলে কিভাবে? আমি বললাম দেখো, তোমরা তো এই চাকরি তো করার সময় নানান রকম সমস্ত রকম সুযোগ সুবিধা পাও, তারপরে অবসরের পরে তোমাদেরকে বাড়ি দিতে হবে, ডিওএইচএস বানাইতে হবে এক একটা করে, এবং সব ডিওএইচএস ঢাকায় হইতে হবে। চিন্তা করে দেখেন, বাংলাদেশের এতগুলো ক্যান্টনমেন্ট ওখানে আশেপাশে যায় না, হয়তো চিটাগাঙ্গে একটা তৈরি করছে, বাট যশোর, রংপুর, মানে বগুড়া, এটা সেটা, ওখানে ওখানে কার কোনো ইন্টারেস্ট নেই। প্রত্যেকের জন্য ডিওএইচএস এর বাড়ি দিতে হবে, কেমন, জায়গা দিতে হবে, সেখানে বিল্ডিং করবে, ভাড়া পাবে। তারপরেও ডিওএইচএস তো আর এত তো জায়গা নাই। তারপরে কি করতে হবে, এখন আমাদের আরো দরকার, জল সিঁড়ি বানাও, অন্য প্রাইভেট জমি দখল করে সেখানে সেনাবাহিনীর সমস্ত মানে বিমান বাহিনীর লোকজনকে আবার সেখানে অ্যাকোমোডেট করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে এত বৈষম্য, এই যে জিনিসগুলো দেখি, এটা একটা বৈষম্য না? একটা সমাজের মধ্যে এত বড় বৈষম্য আপনি কিভাবে অ্যাকসেপ্ট করেন? তো আমি সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীতে যারা, তাদেরও ব্যাপারটা চিন্তা করে দেখতে বলি যে আপনারা কেন
জনগণের এই এই মধ্যে যে ক্ষোভ সঞ্চার হচ্ছে, এটার থেকে এইগুলো নিয়ে আপনারা চিন্তা করেন যে না, আমাদের এত সুযোগ সুবিধার দরকার নেই, আমরা এটা বিলি বন্টন করব এবং সাধারণ মানুষের জন্য আরো উপকার হয় সেটা আমরা দেখবো, আমরা দেশের বৈষম্য কমাবো। সেনাবাহিনী ধরেন আপনার আমাদের স্বাধীনতার পর থেকে দেশ রক্ষার জন্য তাদের কোনো ভূমিকা আপনি সরাসরি দেখতে পাচ্ছেন না। এখন দেশে যদি কোনো বহিঃশক্তির আক্রমণ না হয় তাহলে তো তাদের ভূমিকা দেখার কোনো সুযোগও নাই। সুযোগ অন্যভাবে নেই। যদি আমি বলি, আক্রমণ হয়নি বলে কি আমি প্রস্তুত থাকবো না? আমি, হ্যাঁ, এটার উত্তর দিই আমি। এখন আমি যেটা বললাম, যেহেতু গত 53 বছরে আমরা কোনো ওইরকম আক্রমণের মানে সম্মুখীন হইনি, বা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে এর 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 সম্ভাবনাও অনেক কম। তার কারণ, আপনি যদি বাস্তবতা চিন্তা করেন, আপনি কি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে যাবেন? আর ইন্ডিয়াকে এই দেশ দখল করতে আসবে? তারা তো এটা করবে না কখনো। তারা বিভিন্ন ভাবে, তার কারণ এটা তো বুঝতে হবে যে বাংলাদেশ কাশ্মীর না, ওইখানে তো 10 লক্ষ আছে, কেমন? আর বাংলাদেশে 18 কোটি, এইটাকে না, তারা তা না। তবে তারা চেষ্টা করে যে এখানে একটা মানে প্ল্যান্ট একটা গভর্নমেন্ট রাখার জন্য, যাতে করে ওদের ইন্টারেস্টটা সার্ভ হয়, যেটা শেখ হাসিনার মাধ্যমে তারা করছিল আর কি। এই জন্য শেখ হাসিনার পতনের পরে তাদের মাথা খারাপ হয়ে গেছিল। যাই হোক, এটা তাদের ব্যাপার, ওটা নিয়ে আমি এখন আমার কথা হচ্ছে যে আমরা তো অবশ্যই প্রস্তুত থাকব, কিন্তু মানে আমার যে প্রশ্নটা, যে এই প্রস্তুতির কথা বলে বলে আপনি খালি তাদের বাজেট বাড়াবেন প্রতি বছর। এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলি। 1975 সালে খন্দকার মোশতাক ক্ষমতা নেওয়ার পরই, এটা আমি পরে আমার এক এডিটরের কাছ থেকে শুনেছি আর কি, আমি তো এটা সাক্ষী না, উনি আমাকে বলছিলেন যে খন্দকার মুস্তাক আসার ক্ষমতায় বসার পরে সে আর্মি চিফ টিফ ওদেরকে সবাইকে ডাকলো, ডেকে বললো যে মানে ইন দি ইভেন্ট অফ অ্যান অ্যাটাক ফ্রম ইন্ডিয়া, হাউ লং ক্যান উই মানে রেজিস্ট দেম, মানে ইন্ডিয়া যদি অ্যাটাক করে আমাদের, আমরা কতক্ষণ ঠেকায় রাখতে পারবো? তো মানে তারা বলছে যে 12 ঘন্টা। তো বলে 12 ঘন্টা তো ওরা আসতেই, মানে ঢাকায় আসতেই 12 ঘন্টা নিবে। বলে স্যার ওইটার বেশি আর কিছু পারবো না। কেমন? আচ্ছা, 2 নম্বর, 1991 সালে এরকম একটা ঘটনা হলো। মিয়ানমার থেকে যখন রোহিঙ্গারা আসতে থাকলো, আমি তখন এটা কাভার করতে গেছিলাম। তো সেই সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কর্নেল মুস্তাফিজুর রহমান, বিএনপির সময়। কেমন? তো উনি একটা খুব ইমার্জেন্সি মিটিং কল করলেন। এই জেনারেল নুরুদ্দিন ছিল তখন সেনাবাহিনী প্রধান। কেমন? তো আরো সবাইকে ডাকলো, ডেকে হাই লেভেল মিটিং হচ্ছে। তা বলতেছে যে এরকম আমরা তো একটা যুদ্ধের অবস্থার মধ্যে আছি, তো মিয়ানমার এই করতেছে, তা আমরা মানে আমাদের প্রস্তুতিটা কি? তো তখন মানে ওই মিটিং এ উপস্থিত তারাই আমাকে এটা বলেছে আর কি। যে প্রত্যেকে বলছে যে আমাদের মিয়ানমারের সাথে ফাইট করার কোনো উপায় নাই। তো উনি মানে মন্ত্রী জিজ্ঞেস করছে কেন? প্রশ্ন হচ্ছে যে কক্সবাজার এয়ারপোর্ট মানে ওইভাবে সার্ভিসেবল না আমাদের মিলিটারি এয়ারক্রাফটের জন্য, যে আমরা যে এখান থেকে নিয়ে বম টম করবো, এটা এখন অবশ্য বাড়াচ্ছে, এখন অন্য কথা। আর 2 নম্বর, মিয়ানমারের আর্মি হলো ব্যাটেল মানে হার্ডেন্ড আর্মি আর কি, মানে সবসময় ওরা যুদ্ধের মধ্যেই আছে। কেমন? ফলে মানে মোদ্দা কথা, তারা সে নেগেটিভলি ডিরেক্টলি না বলে ইনডাইরেক্টলি বলছে যে আমাদের পক্ষে এই ফাইট করা সম্ভব হবে। এটা 2টা ঘটনার কথা বললাম আমি। কেমন? 91। তো তারপরে মানে যে না, কথাটা আমি তাহলে বারবার তাহলে করে, তাহলে আপনার সাজেশনটা কি? সাজেশনটা হলো, আমি যেটা বলছি সাজেশনটা হলো যে আমাদের একটা, যেহেতু আমরা ওইরকম ওয়ার্ল্ড প্লেয়ার না, আমাদের আমাদের কারোর সাথে আমাদের শত্রুতা, আমাদের পররাষ্ট্রনীতির মূল কথাই তো সবার সঙ্গে বন্ধু, কারোর সাথে শত্রুতা না, এটাই তো মূল কথা, তাই না? তারপরেও যদি আমাদের ঘাড়ের উপর কেউ চড়ে বসে, তখন সেটা, আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, দেশের জনগণ যদি আপনার পক্ষে থাকে, কেমন, এটা কিন্তু একটা বড় শক্তি। আমাদের দেশের প্রতিটা সরকারই যখনই ক্ষমতায় আসে, তারা দিন দিন স্বৈরাচারী হয়। আর স্বৈরাচারী হওয়ার ফলে কি হয় জানেন? তাদের সিকিউরিটি ফোর্সের উপর নির্ভর করতে হয় বেশি করে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কেমন? আর দিন দিন তাদের এই জন্য খালি পুলিশ বাড়াও, র্যাব বাড়াও, মিলিটারি বাড়াও, খালি এইগুলাই করতে থাকে। কিন্তু সত্যিকার অর্থে জনগণ একটা মূল শক্তি, এটার থেকে ভুলে যায় সবাই। ভুলে যে ওই হাসিনাকে রক্ষা করার জন্য কি করতে হবে, এই খালি বাড়ি দিতে হবে এদেরকে। তো এটা এটা তখন সমাধান হইতে পারে না। কিন্তু আশা এটা ভাই, তো আপনি দেশের আমি যদি বৈষম্য সৃষ্টি। আমি যদি আপনাকে অন্য একটা প্রশ্ন করি, ধরেন
এই জামাত বন্ধন গত জুলাই আগস্টের আন্দোলনের কথা যদি আমি বলি, কথার কথা, তাহলে সেই আন্দোলনে আমরা কি দেখলাম? আমি তো মনে করি জনগণের আন্দোলন ছিল, জনগণের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ক্ষোভ ছিল, কিন্তু সেই ক্ষোভটা কি বাস্তবায়িত হতো যদি আমরা সেনাবাহিনীর সাপোর্টটা জনগণের পক্ষে না পেতাম? তাহলে এক্ষেত্রে তো সেনাবাহিনী জনগণের কাজেই লাগলো, তা তো প্রকারান্তরে দেশপ্রেমিকের ভূমিকা অবতীর্ণ হলো। এটাকে আপনি কি করে অস্বীকার না, করবেন? আচ্ছা, এটার উত্তরটা হলো এই যে আমরা গত আহ, মানে 75-এর পর থেকে যেটা দেখতে পাচ্ছি আর কি, যতবার এই দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটাতেই আপনার সেনাবাহিনী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেটাকে ইন্টারভেন করেছে। মানে ডিরেক্টলি ক্ষমতা নেয় নাই, কিন্তু তাদের মাধ্যমে করেছে আর কি, মানে একটা বসে এসে। আর এখনকার যে সরকার, মানে এই 24-এর সরকার, এই সরকারও সম্পূর্ণভাবে সেনাবাহিনীর যদি সমর্থন না, আর সেনাবাহিনীর সমর্থন ছাড়া তখন সেনাবাহিনী বুঝেও গেছিল যে আমরা তো আমাদের জনগণের বিপক্ষে দাঁড়াইতে হয় আর কি। এই রিস্ক তারা নিতে চায় নাই। তার কারণ তাদের তাদের তো একটা হিসাবপত্র আছে যে এইরকম একটা টার্মোয়েল যদি হয়, এরকম যাতে একটা গৃহযুদ্ধ বাঁধে, তো তখন তো আমাদের আমাদের তো মানে আমাদের নিজেদের মধ্যে নানান রকমের সংকট তৈরি হবে। তো ওরা যেটা করে আর কি, মানে আমি জানি আমার অনেক সেনাবাহিনীর বন্ধু বান্ধব তারা বিরক্ত হবে শুনলে। তারা চায় যে আমাদের সুযোগ সুবিধা যেন কোনো রকম ডিস্টার্ব না হয়, আমরা ভালোভাবে থাকতে পারি, দুইটা করে গাড়ি চালাবো, ডিওএইচএস এ বাড়ি নিব রিটায়ারমেন্টের পর, এইসব আমরা চাই আর কি। কেমন ছেলে মেয়ে বা বিদেশে পড়ে, ঠিক আছে, সবাই পড়তে যায়, যার সামর্থ্য আছে করবে। কিন্তু আরেকটা জিনিস চিন্তা করেন যে এই যে অভ্যুত্থানটা গেল আর কি, এইখানে সেনাবাহিনী তো অবশ্য করেই, মানে আমি জানি না জেনারেল ওয়াকারের সামনে বা সেনাবাহিনীর সামনে আর অপশন কি ছিল জনগণের পাশে না দাঁড়িয়ে যদি আমাদের দিকে বন্দুক করতো, তাহলে তো আমি তো কল্পনা করতে পারছি না যে কি হতো আর কি ব্যাপারটা। কেমন? তো যাই হোক, সেটা গুড সেন্স প্রিভেল করেছে। আর একটা জিনিস যেটা মানুষজন যে বিরক্ত হচ্ছে, মানে এই অন্তর্বর্তী তারা যে সত্যিকার অর্থে যে আমূল পরিবর্তনটা চেয়েছিল, সেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পারি নাই। কেমন? এখনো ওই আমলা নির্ভর, সেনা নির্ভর। দেখেন, সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে আমলারা আর ইয়েরা, মানে ওই উর্দি করা লোকজনরা। সাধারণ মানুষ কিন্তু, যেমন একটা এই মানে গণ অভ্যুত্থানে যারা নিহত বা আহত হলো, তাদের পর্যন্ত আপনি রিহ্যাবিলিটেট করতে পারবেন না। করতেছে, অমুকের সেক্রেটারি বানাও, অমুকের 3টা প্রমোশন দিয়া মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে সচিব অ্যাডিশনাল সেক্রেটারি বানাও, তাদের বেতন ভাতা বানাও, তাদের ইনসেন্টিভ বোনাস দাও, তাদের বিদেশে পোস্টিং, এইগুলা নিয়ে আছে। মানুষ তো এটা চায় না। মানুষ চেয়েছে, আর বলে কি যে ওই সরকারি কর্মচারীদের ইয়ে হয় নাই, তারা মানে বঞ্চিত ছিল, এটা ছিল, তাদের বেতন ভাতা ভালো না। আরে বাবা, বেতন ভাতা ভালো, এর চেয়ে বেতন ডবল, আগে যা ছিল তার থেকে ডবল পায়। এখন প্রত্যেকটা ডেপুটি সেক্রেটারি থেকে শুরু করে এনিবডি গাড়ির জন্য লোন পায়, গাড়ির মেনটেন্সের জন্য 50,000 টাকা করে মাসে পায়। আর এটাকে আপনি শুনছেন যে সরকারি কর্মকর্তারা না খেয়ে মারা যাচ্ছে এবং তারা বিক্ষোভ করতেছে যে আমরা খেতে পারছি না? এটা কি শুনেছেন আপনি কোথাও? তো আপনি যে তাদেরকে মানে আগ বাড়িয়ে তাদেরকে মানে মানে মাথায় হাত বুলানোর জন্য বা তাদের সমর্থন আদায় করার জন্য আপনি খালি একটার পর একটা তাদের সুযোগ সুবিধা দিয়ে দিয়ে যাচ্ছেন। আজ পর্যন্ত এই সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের মানে সম্পদের হিসাব দিল না, যেটা এই সরকারের একটা প্রতিশ্রুতি ছিল যে সবাই এটা করবে। আজ পর্যন্ত দিল না, কিন্তু ইনক্লুডিং ডক্টর ইউনূস, সে নিজেও দেয়নি। তো এখন মানুষের মতো নানান জি প্রশ্ন আসে এগুলা নিয়ে, তাই না? জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আশরাফ আহমেদ। আরেকটা কথা ভুলে গেলাম, সরি, এইটা খুব ইম্পর্টেন্ট কথা। বলেন বলেন। সেটা হলো সেনাবাহিনী যে আর ডিরেক্টলি ক্ষমতা দখল করছে না এখন, এটার আরেকটা কারণ কি জানেন? তারা দেখেছে যে ক্ষমতা নেওয়া খুব সহজ, কিন্তু ক্ষমতার থেকে বের হওয়া খুব কঠিন। সেটা প্রমাণ করেছে জেনারেল জিয়াউর রহমান তার জীবন দিয়ে। আর জেনারেল এরশাদ 6 বছর সলিটারি কনফাইনমেন্ট জেলে ছিল, নির্জন কারাগৃহে। ঊর্ধ্বতন আছে, তারা চিন্তা করছে যে ওরে বাবা, নিয়ে তো নিলাম, কিন্তু এর থেকে বের হবো কিভাবে? এই কারণেই সেনা অভ্যুত্থান ওইভাবে হয় না, কিন্তু তাদের সাপোর্ট লাগে আর কি ক্ষমতায়। তো আমিও সেনাবাহিনীর সবাই মানে এই সশস্ত্র বাহিনী যারা আছে তাদেরকে এই জিনিসগুলা
খুব বিনীতভাবে বলবো, আপনারা জিনিসগুলো চিন্তা করেন, চিন্তা করে আপনারা নিজেরাই ঠিক করেন যে আমাদের তো এত বাজেট, 43,000 কোটি টাকা, এবং প্রত্যেক বছর তাদের আপনি বাজেট বাড়িয়ে যাচ্ছে, তাদের নানান রকমের সুযোগ কত রকম যে স্থাপনা তাদের কল্পনা করতে পারবেন না। আর ঢাকা শহরে যে যানজট চিন্তা করেন, মানে ক্যান্টনমেন্ট কত বড় এরিয়া নিয়ে আছে, পিলখানা কত বড় এরিয়া নিয়ে আছে, কেমন, তারপরে নেভির কত বড় স্থাপনা, বিমান বাহিনীর কত বড়, এতগুলো ইয়ে যদি ঢাকা শহরের প্রায় মানে অর্ধেকের বেশি হলো তাদের তাদের সব ইয়েতে, এই জন্য মানে রাস্তাঘাট ঠিক হয় না, যানজট বাড়ে, এই সমস্ত এগুলো আমি আমি বলছি, এগুলো আপনারা একটু চিন্তা করেন ভালোভাবে। দেশে যেহেতু আপনারা দেশপ্রেমিক, বারবার করে বলেন দেশপ্রেমিক সেনাবাহিনী, যদিও আমার তো মনে হয় না যে দেশপ্রেমিকের কি পরীক্ষা এই পর্যন্ত তারা দিয়েছে, আমি দেখতে পাই নাই কিছু। নিজের সুযোগ সুবিধা বাড়ানো ছাড়া আর মানে বহিঃশত্রুর আক্রমণ যেটা বললাম, ওটা তো একটা রিমোট পসিবিলিটি আর কি। তো সেই জন্য ওই প্রসঙ্গে যাচ্ছি না। তবে আমি অনুরোধ করব, যারা সরকারে আছেন বা সেনাবাহিনীর বা বিমান এই সমস্ত বাহিনীতে যারা আছেন, তারা জিনিসটা সিরিয়াসলি চিন্তা করেন যে আপনারা বৈষম্যের কারণ হবেন না সমাজ। এটা হচ্ছে আমার শেষ কথা। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আরশাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আমাদের সিনিয়র সাংবাদিক, খুবই অভিজ্ঞ এবং অনেকদিন ধরে ওনাকে আমরা অনুসরণ করি, জনাব আরশাদ মাহমুদ কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো নিয়ে সাধারণত কেউ আলোচনা করতে চান না, অথবা জেনে বুঝে এড়িয়ে যেতে চান, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু উনি অত্যন্ত খোলামেলা ভঙ্গিতে কিছু কথা বললেন। আমার ধারণা ওনার এই কথাগুলো অনেকের কাছে নতুন ঠেকবে, কিন্তু সেই সঙ্গে আপনাদের মধ্যে এক ধরনের চিন্তারও জন্ম দেবে। উনিও সেই প্রত্যাশাই করেছেন যে আপনারা সবাই চিন্তা করুন। সেনাবাহিনী যারা শুনছেন, তাদের কাছেও আমাদের অনুরোধ যে আপনারা তো এই দেশের, এই জনগণেরই একটা অংশ। আপনাদের বাবা মা ভাই বোন, তারাও তো সাধারণ মানুষ। তারা কি ভাবছে অথবা কি ভাবতে পারে, সেগুলো আপনাদের ভাবনায় থাকা উচিত।